ভাষাঞ্চরে ২২টি বেসরকারি সংস্থা মিলে গঠিত হয়েছে এনজিওস অ্যালায়েন্স ফর ভাষাঞ্চর রোহিঙ্গা। আগামী ১ বছর ১ লাখ রোহিঙ্গার জন্য খাদ্য সহায়তা সহ জীবন ধারণের অন্যান্য সহায়তা দিবে তারা। প্রথম দফায় যেসব রোহিঙ্গা ভাষাঞ্চরে গেছেন তাদের ১ মাস পর্যন্ত খাদ্য রেশনের মাধ্যমে সরবরাহ করা হবে। কোভিড মোকাবেলায় আইসোলেশন সেন্টার সহ গণস্বাস্থ্য সংস্থার মেডিকেল টিম রাখা আছে ভাষাঞ্চরে। জরুরি প্রয়োজনে হেলিকপ্টার এবং স্পিডবোট দিয়ে শহরে পাঠানো হবে তাদের। এদিকে রোহিঙ্গারা যাওয়ায় যেন প্রাণ ফিরে পেয়েছে ভাষাঞ্চর। প্রথম সকালে চারপাশ ঘুরে দেখে বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। কক্সবাজারের বদ্ধ জীবনে হাঁপিয়ে ওঠা শিশুরা খোলা ময়দান পেয়ে যেন সবচেয়ে বেশি খুশি হয়েছে। কষ্ট ছিলাম এখন তো আরা তুই বাসন দিয়ে মাথায় রে আর তুই লগা ঘরে বাসা বাড়ি বেশি ভালো লাগছে। সবগুলো ভালো লাগতেছে এখন আর বেশি সেবা যত্ন করে জায়গার ঘরে আর তো এখন আয়ের বেশি ভালো লাগে কেল্লা। ওনাদের বাসার কিন্তু গ্যাসের চোলা থেকে শুরু করে গ্যাসের যে সিলিন্ডার, তারপর ডেক্সি পাতিল, ওনাদের যে কাপড় চোপড় রীতিমতো অনেক সরবরাহ করা হয়ে গিয়েছে। আমরা নিজেরা আলোচনা করেছি এখানে চ্যালেঞ্জ কি আছে, এখানকার বাস্তবতা কি, সেটা আমরা অ্যানালাইসিস করতে। শুধু 22টা এনজিও না, আমরা জানি যে বাংলাদেশ সরকারের প্রতিটা এজেন্সি, প্রতিটা ডিপার্টমেন্ট এখানে অলরেডি তারা তাদের অবস্থান শুরু করে দিয়েছে, তারাও আমাদেরকে সাপোর্ট দিবে। আমাদের যে এমব্যাঙ্কমেন্টটা করেছি এটার চারপাশ দিয়ে আমরা উইল ট্রাই টু কিপ এ বিগ ওয়াটার বডি about 12.1 kilometer. So এই ওয়াটার বডিতে সুইট ওয়াটার ফিশিং করতে পারবে। উই উইল নট অ্যালাউ দেম টু গো আউটসাইড ফিশিং, বাট উই ক্যান অ্যালাউ দেম টু ফর ইনসাইড ফিশিং। এটা ধরেন একটা মন্ত্রণালয়ের মাধ্যমে হতে পারে। তারপরে সবজি চাষ, সূর্যমুখী ফুল থেকে যে তাছাড়াও যদি কোনো কারণে মনে করে যে এদেরকে যে ইকোনমিক আর্নিং এর জন্য যদি কোনো অনুমোদিত হয়, এই প্রত্যেকটা শেল্টার কিন্তু একটা ছোট ছোট মিনি ফ্যাক্টরি করতে পারবে তারা ভবিষ্যতে। তা এটা ধরেন গভর্নমেন্টের সিদ্ধান্তের, মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় অথবা সরকারের সিদ্ধান্তের উপরে এটা নির্ভর করছে। নিরাপদ ও উন্নত বাসস্থানের ব্যবস্থা করায় ভাষাঞ্চলে পৌঁছেই বাংলাদেশ এবং এদেশের প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে এক রোহিঙ্গা যুবক। তিনি বলেছেন, মিয়ানমারের সীমাহীন নির্যাতনের শিকার হয়ে দেশান্তরিত হওয়ার পরেই প্রথম তারা একটি সুন্দর ও নিরাপদ স্থান পেয়েছেন। দর্শক, চলুন শুনে আসি তার বক্তব্যের খানিকটা। এখন আমরা আসার পরে ভালো লাগতেছে বাসন দিয়ে। আমরা এর আগে কুতুবালাং ক্যাম্পে আসছিলাম। কুতুবালাং ক্যাম্পের থেকে আমরা ওখানে অনেক ধরনের গ্রুপ আছে, ওখানে অনেক ওখানে অনেক ধরনের কষ্ট পাইছি। ওখানে কষ্ট পাওয়ার পর আমাদের এখানে আল্লাহ তাআলা ওখানে তৈরি করে দিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের জন্য এখানে নতুন নতুন ঘর বানা হয়েছে। তাই আল্লাহর মধ্যে আমাদের রিজিক এখানে আছে, রিজিক এখানে দিয়েছে। তারপর আমরা এখানে বাসন দিয়ে আসছি। বাসন দিয়ে আসানোর পর আমরা এখানে ভালো ভালো কাপড় পাইতেছি, আর ওইখানে শীতে কাপড়ও পাইতেছি, আর এখানে ভালো ঘর দেখতেছি আমরা। তো আমরা এখানে সুন্দরভাবে থাকতে পারবো, একটা আমরা নির্দিষ্ট আমরা জানতে পারতেছি। সার্বিক ব্যবস্থাপনায় ভাষাঞ্চলের রোহিঙ্গারা যে কেবল সন্তুষ্ট তা না, কৃতজ্ঞ চিত্তে জানিয়েছেন ধন্যবাদ। আর জীবনমানের নতুন উচ্চতায় থাকা এসব রোহিঙ্গাদের দেখে কক্সবাজারে ক্যাম্পে থাকা বাকি রোহিঙ্গাদের অনেকেও আসতে চাইছেন। পরিকল্পনা থেকে ব্যবস্থাপনা পুরো বিষয়টির দিকে নজর রেখেছেন আমাদের বার্তা প্রধান শাকিল আহমেদ। এ পর্যায়ে আছেন আমাদের সঙ্গে, কথা বলার চেষ্টা করি। শাকিল আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ বিস্তারে। দেখুন, রোহিঙ্গাদের দল বেঁধে এদেশে পাড়ি জমানোর যে সময়টি, সেই সময়টি আপনি দেখেছেন, আপনি সেখানে ছিলেন, তৈরি করেছিলেন প্রতিবেদন, এবং আজ যখন তারা সেই ক্যাম্প থেকে ভাষাঞ্চরে আসছে, সেখানেও আপনি সেই মানবিক ছবিটি দেখে এসেছেন। একটু বলবেন, শুরু থেকে এখনকার ব্যবস্থাপনা পর্যন্ত যদি আপনাকে মূল্যায়ন করতে বলি, কি বলবেন? প্রথম বিষয়টি হলো যে বিতর্কটি এখন সবচেয়ে তুঙ্গে, সেটি হচ্ছে যে এই দারুণ উন্নত ব্যবস্থাপনার ফলে বিশ্বব্যাপী এই বার্তা যায় কিনা, চিরস্থায়ীভাবে এই জনগোষ্ঠীকে বাংলাদেশ আশ্রয় দিতে প্রস্তুত। সাধারণত সাধারণ বিচারে যেটি হয় যে যখন তারা এখানে এসেছিল সেই সময়কালের কথা দেশবাসী সকলে মনে আছে, কি অসম্ভব অত্যাচারের গল্প নিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেছিল। মানবিক বাংলাদেশ তাদেরকে জায়গা দিয়েছে। যেখানে তারা জায়গা পেয়েছে তার চেয়ে অসংখ্য গুণ ভালো ব্যবস্থাপনার মধ্যে তারা এখন এসে পড়লেন।
এবং মাঝখানে বাংলাদেশ সরকারের খরচ হলো প্রায় ৩,০০০ কোটি টাকা। সো এখন বড় প্রশ্নটি হচ্ছে যে এই নতুন বাসস্থানে তাদের যে জীবনযাপন, এতে করে অন্তত ১ লাখ মানুষ খারাপ বসবাসের চেয়ে ভালো বসবাসের সুযোগ তারা পাচ্ছেন। কিন্তু এখন মুশকিল হচ্ছে দুটো। এক, এই মানুষগুলোকে দীর্ঘমেয়াদে ফেরত দেওয়ার জন্য অন্যান্য দেশ যে মডেল নেওয়া হয় সারা পৃথিবী জুড়ে, যে শরণার্থী ক্যাম্প শিবিরে কোনো মতে খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রাখার যে প্রক্রিয়া নেওয়া হয়, তার চেয়ে বাংলাদেশ তার সক্ষমতার বাইরে গিয়ে হলেও একটা উদাহরণ তৈরি করলো যে বাংলাদেশ এই প্রায় লক্ষাধিক রোহিঙ্গাকে উন্নত জীবনের প্রতিশ্রুতি দিচ্ছে। এখন এই উন্নত জীবনের প্রতিশ্রুতি দিতে গিয়ে সারা পৃথিবীময় কি বার্তা যাচ্ছে, তাদের দীর্ঘমেয়াদে ফেরত দেওয়ার যে প্রক্রিয়া, সেটি হচ্ছে এখন নতুন বিতর্ক। আরেকটা প্রসঙ্গ হচ্ছে আমাদের বুঝে নেওয়া দরকার, সেটি হচ্ছে যে ইন্টারন্যাশনাল কমিউনিটি যারা আলটিমেটলি তাদেরকে সহায়তা করবার কথা, তার অর্ধেক সহায়তা প্রতি বছর আমরা পাই, বাকি অর্ধেক বাংলাদেশ সরকার বহন করেন। আজকে এখানে যেটি আমরা দেখেছি 22, সর্বশেষ আরও একটি এনজিও যোগ দিয়েছেন, 23টি এনজিও তারা সেখানে উপস্থিত ছিলেন। আরআরসি, এনজিও এবং নৌবাহিনী, এই ত্রিপক্ষীয় বৈঠক আমরা দেখেছি। সেই বৈঠকে তারা বলছেন যে এই 1 লাখ রোহিঙ্গাকে তো তারা আগেও তারা ভরণ পোষণ করতেন, এখন তাদের কেবল রিলোকেশন হয়ে ভাষাঞ্চলে এসে পৌঁছলো, ফলে তাদের ভরণ পোষণের দায়িত্বটি এই 22টি বা 23টি এনজিও নিতে একদমই প্রস্তুত। ফলে তাই নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো সুযোগ নেই। কিন্তু তারপরেও এই ভাষাঞ্চলে স্থানান্তরের কারণে অনেকগুলো জায়গায় খরচ বাড়তে পারে। সেই কারণে আন্তর্জাতিক সংস্থাগুলোর এখনো এই অংশে ফান্ড করার প্রয়োজনীয়তা ভীষণ রকম রয়ে গেছে। বিশেষ করে ওই দ্বীপ জায়গাটিতে যেভাবে করে স্থাপনা তৈরি করা হয়েছে, সেই স্থাপনা কতটা মজবুত সেই সমস্ত প্রশ্ন যখন আমরা করছি, তখন তার উত্তরে আজকে আমাদেরকে বলা হয়েছে গত 176 বছরে বাংলাদেশে যতগুলো ঘূর্ণিঝড় হয়েছে, কোনো ঘূর্ণিঝড় ওই স্পেসিফিক ভাষাঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়নি। কিন্তু তার মানে কখনো হবে না তার শেষে নিশ্চয়তা যদিও এক পর্যন্ত নেই। কিন্তু তারা যে কথাটি বলতে চাইছেন সেটি হচ্ছে পুরো এলাকাটিকে ঘূর্ণিঝড় প্রস্তুত করে, ডিজাস্টার প্রোন করেই তৈরি করা হয়েছে। কিন্তু এই মানুষগুলোকে এখন সত্যিকারের যে প্রতিশ্রুতি দিয়ে নিয়ে আসা হয়েছে যে তাদেরকে একটি উন্নত জীবন দেওয়া হবে, তাদেরকে শিক্ষার ব্যবস্থা করা হবে, তারা যেন নিজের জীবনযাপন সেখানে করতে পারে, এগুলোই হচ্ছে এখন নেক্সট লেভেলের চ্যালেঞ্জ। হ্যাঁ, পরবর্তী এখন আসলে এটাই সামনে। সেক্ষেত্রে শাকিল আহমেদ, ছোট করে একটু বলবেন, এক একজন রোহিঙ্গা মানেই তো তাড়িয়ে বেড়ানো এক একটি নৃশংস স্মৃতি, এবং আপনি নিশ্চিতভাবে অনেকের সাথে হয়তো কথা বলেছেন, তো কোনো বিশেষ কিছু ঘটনা বা তথ্য যদি আপনি শেয়ার করতে চান। একটি তো আমরা দেখছিলাম, এর বাইরে আমরা যখন কথা বলছিলাম তখন তাদের মধ্যে কয়েকজন রোহিঙ্গা আমাদেরকে বলছেন যে গত মাসেও সেখানে যে বিবদমান কয়েকটি গ্রুপ কিন্তু ভীষণ রকম সক্রিয়, যারা সেখানে পরস্পরের মধ্যে সংঘর্ষে লিপ্ত আছে। তাদের হাতে অস্ত্র আছে কিনা সেই তথ্যটি অন ক্যামেরা সেই যুবক স্বীকার করেননি। কিন্তু আমাকেই তারা বলছেন যে ওই ক্যাম্পগুলোতে এখন পর্যন্ত মিয়ানমার থেকে যে লিগাসি বহন করে তারা এসছেন, তাদের কয়েকটি জঙ্গি সংগঠন, যদি আমরা স্পেসিফিক নাও বলি, সন্ত্রাসী সংগঠনের প্রতিনিধিরা কিন্তু ওখানে বসবাস করছে, এবং তাদের মধ্যে একে অপরের মধ্যে তীব্র মতবিরোধ, সংঘর্ষ, এগুলো নিত্যকারের ঘটনা। ওই ছেলেটি আমাকে বলছেন যে সেই জায়গা থেকে তারা এখন নিঃশ্বাস নিয়ে 3-4 বছর পরে শান্তিতে এক রাত তারা ঘুমাতে পেরেছেন। এই কথাটি তো তারা বলছেন, এবং এই কথা থেকে যে প্রসঙ্গটি আমাদের মাথায় আসে, আসলে উখিয়ায় যে অবস্থায় তারা বসবাস করছিলেন, সেখানে দীর্ঘমেয়াদে যদি তাদের না যায়, তাহলে এই মানুষগুলো দিন শেষে কি ধরনের মানুষে পরিণত হতো, সেই দায় যদিও বাংলাদেশের না মিয়ানমারের, কিন্তু যেহেতু তারা এখানে বসবাস করছে তার প্রভাব বাংলাদেশের উপর পড়বে। ফলে বাংলাদেশের তাদেরকে চূড়ান্ত মানবিকতার নিদর্শন দেখিয়ে তাদেরকে উন্নত জীবন দেওয়ার একটা প্রয়াস আমরা ভাষাঞ্চরে আসলে দেখতে পেয়েছেন। অনেক ধন্যবাদ শাকিল আহমেদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বার্তা প্রধান শাকিল আহমেদ।